নিয়ে এলাম সিমলা নাইট লাইফ, সিমলা বর্ষবরণ বা 31 নাইটে কীভাবে সিমলা সেজে উঠেছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখাবো সিমলা কালীবাড়ি যেখানে আমরা থেকেছিলাম, দেখাবো জাকো টেম্পল, দেখাবো সংকটমোচন টেম্পল, আর গিয়েছিলাম ফাগু। তো চলুন আমরা সেই অভিজ্ঞতা শেয়ার করি। কলকাতা থেকে আমরা নেতাজি এক্সপ্রেসে নেমেছিলাম কালকা থেকে টয় ট্রেনে গিয়েছিলাম সিমলা যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। টয় ট্রেন থেকে বাইরের দৃশ্য এই হলো সিমলা কালীবাড়ি। চলুন সিমলা কালীবাড়ি সম্বন্ধে কিছু শেয়ার করি। ICICI ব্যাংকের পাশে রাস্তা দিয়ে সিমলা ম্যালের পাশে আপনারা কালীবাড়িতে পৌঁছতে পারবেন। এখানে থাকা যায় এবং আপনারা থাকা খাওয়া উভয় বন্দোবস্তই পেয়ে যাবেন। এখানে মোটামুটি বাঙালি খাবারই পাওয়া যায়। মাছ ভাত যেমন 100 টাকা, মাংস ভাত 120 টাকা, আলু পরোটা 40 টাকা, লুচি 30 টাকা। এই সিমলা কালীবাড়ির নাম থেকেই সিমলা জায়গাটার উৎপত্তি, অর্থাৎ শ্যামলা কালীবাড়ি। জাস্ট ম্যালের পাশে ICICI ব্যাংক আছে, তার পাশের রাস্তা দিকেই সিমলা কালীবাড়ি। এটাই সিমলার সবচেয়ে সস্তায় থাকবার স্থান। এরপরে আমরা যাব জাকো টেম্পলে যাওয়ার জন্য আমরা একটি গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। তাছাড়াও আপনারা হিমাচল প্রদেশ ট্রান্সপোর্টের বাসও সাইট সিনের জন্য ভাড়া করতে পারেন। কিভাবে ভাড়া করবেন সেটা আমি নিচে লিঙ্ক বক্সে দিয়ে দেবো। 300 থেকে 350 টাকা নেয় সিমলা সাইট সিনের জন্য বাসে। আমরা গাড়ি করেছিলাম, গাড়িতে আমাদের 3000 টাকা নিয়েছিল। এই হলো জাকো টেম্পল। এখানে 108 ফুট উঁচু একটি হনুমানের মন্দির আছে। এটা খুবই পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। প্রবেশদ্বারে রয়েছে হনুমান চল্লিশা। বলা হয় নাকি লক্ষণকে বাঁচানোর জন্য হিমালয় পর্বত থেকে সঞ্জীবনী বুটি আনবার সময় হনুমান এখানে পা রেখেছিলেন। এখানে রোপওয়ে থেকেও আসা যায়, সেক্ষেত্রে 500 টাকা করে টিকিট পড়ে। বেশ কিছু সিঁড়ির ধাপ ভেঙে আমাদের জাকো টেম্পলে যে মেন মূর্তি আছে সেখানে যেতে হবে। তো আমরা সেই দিকেই চললাম। এর 108 ফুট একটি হনুমানের মূর্তি আছে, যেখানে সকালে বিকেলে পুজো হয়। চলুন আমরা দেখে আসি। দুপাশে পরিবেশ অত্যন্ত সুন্দর, ছিমছাম, লোকজন খুব একটা নেই, বেশ সাজানো গোছানো শহর, কিন্তু বেশ উঁচুতে হওয়ায় অনেকের উপরে এলে একটু শ্বাসের প্রবলেম হতেও পারে। এই হলো সেই 108 ফুট উঁচু হনুমানের মূর্তি। এখানে বহু পর্যটকের সমাগম হয় এবং পরিবেশটি অত্যন্ত সুন্দর। শীতকালে বা গরমকালে প্রায় সারা বছর এই জায়গাটা মনোরম পরিবেশ থাকে, একটা আধ্যাত্মিক ব্যাপার। এই জাকো টেম্পলের পেছন দিকে একটি সুন্দর বাগান রয়েছে, যেখানে আপনারা কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন। বাগানটি বেশ সাজানো গোছানো, ছবির মতো। তবে সাবধান, এখানে কিন্তু প্রচুর হনুমান রয়েছে। খাবার বার করার আগে একটু সাবধানে থাকবেন। বড় বড় গাছ কখন যে নেবে এসে ছিনিয়ে নিয়ে যায় বলা খুব মুশকিল।
সুন্দর একটি বাগান, বেশ কিছুটা সময় কাটিয়ে নেওয়া যায়। এরপরে আমরা চললাম সংকটমোচন মন্দিরের দিকে। সংকটমোচন মন্দিরটি এটি একটি দ্বিতীয় হনুমান মন্দির। এই মন্দির খুব বেশি পুরনো নয়। এই মন্দিরে 1950 সালে এক হিন্দু সন্ন্যাসী নীপ করচি মহারাজ এখানে আসেন। এবং দীর্ঘদিন যোগ সাধনা করেন। পরবর্তীকালে তার শিষ্যরা এখানে মন্দির নির্মাণ করেন। এটি একটি হনুমান মন্দির। এখানে হনুমান মন্দির ছাড়া এখানে মহাদেবের মন্দির রয়েছে এবং আরও কিছু দেবদেবীর মন্দির রয়েছে, আপনারা পূজা অর্চনা করতে পারেন। তবে মন্দিরের পেছন দিকের বাগানটিও কিন্তু এখানে বেশ মনোরম। এখানে পূজার ডালা বিক্রি হয়, ছোট ছোট কিছু দোকান আছে, সেই দোকানেও যেতে পারেন। এখানে যে খুব ভিড় তা না, বেশ অল্প কিছু লোকই থাকে। আপনি চাইলে আপনার প্রাণ ভরে পুজো দিতে পারেন, অনেকটা সময় মন্দিরের মধ্যে কাটাতে পারেন। অত্যন্ত সুন্দর পরিবেশে পাহাড়ের ওপর এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরের নাম সংকটমোচন মন্দির। কেউ কেউ আবার মানত করবার জন্য এই লাল চেলিগুলো বেঁধে রেখে যান। এরপরে আমরা এই মন্দিরের পেছনে যে বাগানটি রয়েছে সেটি একটু ঘুরে দেখব। এই মন্দিরের পেছন থেকে যে বাগান বা লনটা রয়েছে সেইখান থেকে সিমলার দৃশ্য অত্যন্ত সুন্দর লাগে। সিমলা পাহাড়ের উপর যে সিমলা বাড়িঘর গুলো রয়েছে এবং সাজিয়ে সাজিয়ে সিমলা শহরটা তৈরি হয়েছে, এটা অত্যন্ত দৃষ্টিনন্দন এবং এখানে বেশ কিছুটা সময় কাটানো যেতে পারে। এবং এখান থেকে সিমলা শহরের বেশিরভাগ অংশটাই দেখা যায় এবং সিমলার যে সৌন্দর্য এখানে বসে আপনারা উপভোগ করতেই পারেন। এরপরে আমরা চললাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ। এই হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ। এখানে পুরনো দিনের ইতিহাস চর্চা করা হয় এবং অডিও ভিজুয়াল এফেক্টের মাধ্যমে সেগুলোকে দেখানো হয়। প্রতি 45 মিনিটে একটি করে শো হয় এবং প্রতি শোয়ে দর্শক আসনের জন্য আপনার কাছ থেকে ধার্য করা হয় 100 টাকা। আমরা দেখেছিলাম, ভেতরে ছবি তোলা ঠিক হবে না বলে ছবি তুলিনি, তবে খুবই সুন্দর। ইতিহাস কী জিনিস সেটা না দেখলে, এই শো না দেখলে আপনারা সত্যি মিস করবেন। বিল্ডিংটি অত্যন্ত সুন্দর। এই সংস্থার পিছন দিকে একটি সুদৃশ্য বাগান রয়েছে। আমরা বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম এই বাগানে। বাগানটি ছিমছাম, পাহাড়ি পাইন এবং পাহাড়ি গাছে ভর্তি। বাগানটি খুব সুন্দরভাবে সাজানো এবং দেখা যাচ্ছে যে গোলাপ চাষ হয়েছে, যদিও এখনো ফুল ফোটেনি। আমরা ডিসেম্বরের শেষ সপ্তাহে গেছিলাম, তো এখানে গোলাপ ফুল ফুটতে আমরা দেখতে পাইনি। এটি হচ্ছে মিলিটারি মিউজিয়াম। এখানে ঢুকতে গেলে আইডি কার্ড দিয়ে ঢুকতে হয়। তো মিলিটারি মিউজিয়ামের ভেতরের দৃশ্য যেগুলো আমরা
ভিডিও করিনি। আমরা সরাসরি চলে এলাম সিমলা বর্ষবরণ উৎসবে বা 31st উৎসব। এই সিমলা ম্যাল এবং তার চারিপাশে জুড়ে অত্যন্ত সুন্দর করে সাজানো রয়েছে এবং হাজার পসরা সাজিয়ে দোকানিরা বসেছে। এটা বিশাল একটা উৎসব ভাব। এই চার্চের চারিপাশে হাজার হাজার লোক মানুষ ভিড় করেছে বর্ষবরণের জন্য এবং যত বেলা বাড়ছে জনসংখ্যা বাড়তে থাকছে। আস্তে আস্তে পাহাড়ের যে ঠান্ডা, সেই ঠান্ডার ধুকুটিকে উপেক্ষা করে মানুষের ঢল যেন নেমে উঠেছে এবং যত আস্তে আস্তে সন্ধে হচ্ছে ঠান্ডাও পড়ছে, মানুষের উত্তেজনাও বাড়তে থাকছে। এখানে বেশ কিছু ছোট ছোট ফাংশনের আয়োজন করা হয়েছে এবং গাছ, বিল্ডিং সমস্ত কিছুকে সুন্দর করে সাজানো হয়েছে এবং দেখুন এই লাল আকাশের সঙ্গে সিমলার যে ম্যাল এবং তার যেন খুশিতে ছটফট করছে। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য 2024কে স্বাগত জানানোর জন্য সিমলা ম্যাল যেন মুখিয়ে রয়েছে। 31st নাইট শুরু হতে চলেছে। এখানে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সত্যি কথা বলতে কি বেশিরভাগই স্থানীয় ভাষায় গান করা হচ্ছে। তো আমরা বাঙালি সেইভাবে বুঝতে পারিনি, কিন্তু যে হুল্লোড়টা আমরা কিন্তু প্রচুর রাত অবধি প্রায় 1টা-1.5টা পর্যন্ত এই ঠান্ডায় আমরা উপভোগ করেছি এবং নাচ গান 31st যে হইচই এবং বর্ষবরণের যে আনন্দ, সেটা কি জিনিস, সেটা সিমলায় না এলে আপনারা খুব মিস করবেন। 31st নাইট কাটিয়ে এবার আমরা চললাম বাড়ি হোটেলের দিকে। আমরা আগেই বলেছি সিমলা কালীবাড়িতে ছিলাম। এই দেখুন রাতের সিমলা, রাতে ম্যাল থেকে সিমলা অত্যন্ত সুন্দর লাগে। এখানে সূর্য আরেকটি অ্যাঙ্গেল থেকে আমরা সিমলাটিকে দেখাচ্ছি রাত্রিবেলা। তো আশা করি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, চেষ্টা করব যত অজানা জায়গাগুলো রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরতে। আমরা হয়তো নতুন বলে কিছু ভুল ত্রুটি হচ্ছে, তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনীয়। আমরা ভুল ত্রুটিগুলো শুধরে নেব, কিন্তু কথা দিচ্ছি সবচেয়ে ভালো ভিডিও আপনি আমাদের চ্যানেলে পাবেন। তো আমরা আবার ফিরে এলাম কালীবাড়ি। আজ আমরা কালীবাড়িতেই রাত্রে ছিলাম। 3 জনে থাকার জন্য আমাদের 1,500 টাকা অর্থাৎ 1500 টাকা ধার্য করা হয়েছিল এবং খাবারের দাম তো আগেই বলেছি, তবু আরেকবার বলে দিচ্ছি। মাছ ভাত 100 টাকা, মাংস ভাত 120 টাকা, মানে চিকেন, পরোটা 40 টাকা, মোটামুটি বাঙালি খাবার। এখানে আপনারা চাইলে মাটন বা পাঁঠার মাংস পেতে পারেন। এরপরে আমরা চললাম ফাগুর দিকে। ফাগু একটি ছোট পাহাড়, যেখানে আপনাকে যেতে গেলে সরাসরি যাওয়া যায় না, মানে কোনো গাড়ি যায় না, একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে যায়। সেইখানটাতে আপনাকে ছোট ছোট টিকিট কাউন্টার রয়েছে, সেখানে পার হেড 500 টাকা করে আপনাকে টিকিট কাটতে হয় এবং এই যে ঘোড়াগুলি দাঁড়িয়ে রয়েছে, এই ঘোড়ায় করে আপনাকে ফাগু যেতে হবে। ফাগুতে কোনো গাড়ি বা হাঁটা পথে যাওয়ার কোনো উপায় নেই। এই ঘোড়াগুলি ঠিক এই যে দেখছেন লন, এইখান দিয়ে চলে যাবে ওপর দিকে আস্তে আস্তে। তো সেইগুলো আমি পরের